জাপানের একটি রাজ্যের রানীর নাম ছিল হিমোকো। তার কাছে ছিল নানা রকমের ব্ল্যাক ম্যাজিকের ক্ষমতা। তার স্পর্শে যে কোনো মানুষ মুহূর্তের মধ্যে মারা যেত। তবে কোনো অজানা কারণে তাকে অজানা একটি দুর্গম পাহাড়ে বন্দি করে রাখা হয়েছিল। আর সেই অজানা রহস্য উদ্ঘাটন করতে গিয়ে অনেক মানুষ চিরতরে হারিয়ে গিয়েছে। কি এমন ঘটেছিল সেই ক্ষমতাধর রানীর সাথে, আর কেনই বা তাকে দুর্গম পাহাড়ের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল, সেটাই আমরা জানতে চলছি আজকের ভিডিওতে। তো বন্ধুরা, বরাবরের মতোই আমি মুভিগুরু আছি তোমাদের সাথে। সিনেমার শুরুতে রিচার্ড গ্রাফ নামের এক ব্যক্তির ভাষা শোনানো হয়। সেখান থেকে জানা যায় যে আজ থেকে বহু বছর আগে জাপানের এক সাম্রাজ্যের শাসনকর্তা ছিল রানী হিমোকো। সে কালো জাদু বিদ্যায় পারদর্শী ছিল। সে তার হাতের ছোঁয়াতেই মানুষকে মুহূর্তের মধ্যে মেরে ফেলতে পারত। রানী হিমোকো রাজমহলের ভেতর প্রতি রাতে জাদুবিদ্যা সাধন করলেও তিনি কখনো কোনো প্রজার ওপর সেই জাদুবিদ্যা প্রয়োগ করেনি। কিন্তু একবার তার এক মন্ত্রী তাকে নিয়ে ভ্রমণে চলে যায় এবং তারা সাগরের গভীরে থাকা একটা অজানা দ্বীপে চলে যায়। আর সেখানেই তাকে বন্দী করে ফেলা হয় চিরজীবনের জন্য। জাপানের ইতিহাসে সাক্ষী হয়ে থাকা রানী হিমোকোর অধ্যায় এভাবে সমাপ্তি ঘটলেও আজ এত বছর পরেও অনেকে বিশ্বাস করে যে রানী হিমোকোর কাছে যেহেতু স্পেশাল পাওয়ার ছিল আর সে কালো জাদুবিদ্যায়ও পারদর্শী ছিল, তাই সে হয়তো ওই দ্বীপের মধ্যে এখনো বেঁচে আছে। তাকে ঘিরে নানা অজানা রহস্য আছে, আর এই রহস্য উদ্ঘাটন করতে গিয়ে অনেকেই চিরতরে গায়েব হয়ে গেছে। কিন্তু বিজ্ঞানীরা রিচার্ডের কথায় বিশ্বাস করে যে একদিন এই রহস্যের দুয়ার উন্মোচন হবে। আর রিচার্ড নিজেও সেই অ্যাডভেঞ্চারকারীদের মধ্যে একজন। তার কাছে এমন একটা ম্যাপ রয়েছে যেটার সাহায্যে সেই অজানা দ্বীপে পৌঁছাতে পারবে, আর রানী হিমোকো বন্দি আছে কিনা সেই রহস্য উদ্ঘাটন করতে পারবে। আর একদিন এই বিশ্বাসকে পুঁজি করে পরিবারকে ছেড়ে রওনা হয় সেই অজানা দ্বীপের উদ্দেশ্যে, হাজার বছর ধরে বন্দি থাকা সেই রানীর সন্ধানে। তবে অন্য সবার মতো সেও আর ফিরে আসেনি। তার মেয়ে লারার বয়স এখন 21। সে খুব ভালো মাপের একজন বক্সার। বেশ কয়েক মাস ধরে তার ট্রেনারকে সে টাকা দিতে পারছিল না। এর জন্য তার ট্রেনিং সেকশন খুব ভালো চলছিল না। টাকা পরিশোধ করার কোনো উপায় না থাকায় সে সাইকেল চালিয়ে ডেলিভারির কাজ শুরু করে দেয়। কারণ বক্সিং শেখাটা তার পেশা এবং নেশার মতো হয়ে গেছে, যেটাকে সে কখনো বাদ দিতে পারবে না। তবে এখানে পর্যাপ্ত টাকা ইনভেস্ট করাটা তার জন্য কঠিন হয়ে যাচ্ছিল। এরই মধ্যে তার কাছে টাকা জোগাড়ের একটা সুযোগ চলে আসে, আর সেটা হলো সাইকেল রেসিং। যে জিততে পারবে তাকে পুরস্কার হিসেবে ভালো একটা অ্যামাউন্টের টাকা প্রদান করা হবে। তাই সে এই সুযোগ হাতছাড়া করতে চায় না, কারণ এখন তার খুবই টাকার প্রয়োজন। প্রতিযোগিতায় অংশ নিয়ে খুব ভালো পারফরমেন্স করছিল, কিন্তু সে হঠাৎ অন্যমনস্ক হয়ে যাওয়ার কারণে পুলিশের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। কিছুক্ষণ পর তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য অ্যানা নামের একজন মাঝবয়সী মহিলা আসে। মূলত তিনি লারার বাবার বিজনেস পার্টনার ছিল। সেই মহিলা এখানে লারাকে বোঝানোর চেষ্টা করে যে তার বাবা যেহেতু অনেকদিন আগে নিখোঁজ হয়ে গেছে, তাই তার উচিত তার বাবার যাবতীয় সকল সম্পত্তির হিসাব নিকাশ ভালোভাবে বুঝে নেওয়া। এটা না করলে তার বাবার সকল সম্পত্তি রাষ্ট্রীয়ভাবে নিলামে উঠে যেতে পারে। আসলে অনেক ছোট থাকতে লারার বাবা তাকে একা ফেলে সেই অভিযানে চলে গিয়েছিল আর ফিরে আসেনি। আর এই জন্যই বাবার প্রতি লারার একটা রাগ তৈরি হয়েছিল। সে কারণে তার বাবার বিশাল সম্পত্তি থাকা সত্ত্বেও সে সেগুলো গ্রহণ করেনি। তবে যাই হোক, তার বাবার রেখে যাওয়ার সম্পত্তি তো এভাবে নিলামে উঠতে দেওয়া যায় না। সেই কথা ভেবে লারা তার বাবার অফিসে এসে অ্যানার কথার মতো দলিলে স্বাক্ষর করার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় একটা কাঠের তৈরি পাঁজরের বক্স লারার হাতে তুলে দেওয়া হয়, যেটা রিচার্ড তার মেয়ের জন্য রেখে গিয়েছিল। লারা ছিল অত্যন্ত বিচক্ষণ আর বুদ্ধিমতী মেয়ে। সে মুহূর্তের মধ্যে পাঁজরের বক্সের ধাঁধা সমাধান করে ফেলে। তার মধ্যে থেকে একটা চিরকুট এবং সেই সঙ্গে একটা চাবির সন্ধান পায়। লারা এটা দেখে বুঝে যায় যে তার বাবা চিরকুট এর লেখা আর চাবি দিয়ে তাকে এমন কিছু মেসেজের ইঙ্গিত দিয়েছে যেটা তার মেয়েকে ছাড়া আর কাউকে বলতে চায় না। লারা তখন দ্রুত ওখান থেকে তার পৈতৃক নিবাসে চলে আসে, যেখানে লারার পূর্বপুরুষদের সমাধি স্থান বানানো ছিল। আর রিচার্ড নিজেও তার জন্য একটা সমাধি স্থান অর্থাৎ কফিন বক্স বানিয়ে রেখেছিল। লারা তার বাবার সেই কফিনের ওপর খোদাই করে লেখা নামের প্রথম অক্ষরে চাপ দেওয়া মাত্রই একটা লক তার সামনে চলে আসে, আর সেখানে তার হাতে থাকা সেই চাবিটা ঢুকিয়ে দেয়। সঙ্গে সঙ্গে একটা সিক্রেট দরজা খুলে যায়। লারা তখন ওই দরজার ভেতরে ঢুকে দেখতে পায় এটা একটা গোপন রুম, যেখানে তার বাবার নানা রকম গবেষণার জিনিসপত্র রাখা রয়েছে। লারা রুমটা ঘুরে দেখতে থাকে, আর সেখানে পুরনো একটা ক্যামেরা খুঁজে পায়, যেখানে তার বাবা একটা ভিডিও বার্তা রেখে গিয়েছিল। ভিডিওটিতে বলা হয়েছে, লারা, আমি জানি না তুমি এই ভিডিওটা দেখতে পাবে কিনা। যদি কখনো এই ভিডিওটা দেখতে পাও
তাহলে আমি যে কথাগুলো বলছি সেগুলো মনোযোগ দিয়ে শোনো। তোমার মা মারা যাওয়ার পর আমি একাকী হয়ে পড়েছিলাম। তার হঠাৎ চলে যাওয়াটা আমি মন থেকে কখনোই মেনে নিতে পারছিলাম না। আমি বরাবরই চেয়েছিলাম যে যে কোনো উপায়ে তাকে যদি আবার জীবিত করা যেত তাহলে কতই না ভালো হতো। এটা ভাবতে ভাবতে আমি পৃথিবীতে লুকিয়ে থাকা দৈব শক্তি অর্থাৎ অলৌকিক জাদু শক্তি এগুলো সন্ধান করতে শুরু করি। আর তখনই জাপানের সেই রানী হিমোকোর ঘটনা জানতে পারি। তার কাছে জীবন মৃত্যুর অলৌকিক ক্ষমতা ছিল। তাই আমি প্ল্যান করি যেভাবে হোক আমি তাকে ওখান থেকে উদ্ধার করব। যদি তাকে সেখান থেকে মুক্ত করতে পারি তাহলে হয়তো সে আমাকে পুরস্কার হিসেবে তোমার মাকে আবার জীবিত করে দিতে পারে। জানি আমার এই কথাগুলো হয়তো অনেকের কাছে কাল্পনিক মনে হবে, তাই আমি তোমাকে রেখেই চলে যাচ্ছি সেই রানী হিমোকোর খোঁজে। আর তোমার প্রতি আমার অনুরোধ রইল, এই রুমে থাকা সকল গবেষণার জিনিসগুলো পুড়িয়ে ফেলো, কেননা এগুলো খারাপ লোকদের হাতে পড়লে অনেক বড় বিপদ হতে পারে। ভিডিওটা দেখার পর লারা তার বাবার শেষ রিকোয়েস্ট রাখতে রাজি হয় না, কেননা দুনিয়া সবার কাছে রিচার্ড মৃত বলে পরিচালিত হলেও লারার কাছে এখনো মনে হয় তার বাবা বেঁচে আছে। এরপর লারা ওই রুমে থাকা নানা রকমের ম্যাপ, নকশা আর গবেষণার নথিপত্র সূত্র ধরে তার বাবাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এরকম ভ্রমণে অনেক টাকার প্রয়োজন, তাই সে তার গলায় থাকা একটা লকেট একটা দোকানে বন্ধক রেখে কিছু টাকা ধার নেয়। এরপর তার কাছে থাকা নকশা অনুসারে তাকে ইয়ামত দ্বীপে যেতে হবে, কেননা ওই দ্বীপের মধ্যেই কোনো এক অজানা পাহাড়ের মধ্যে বন্দি আছে রানী হিমোকো। সে জাপান থেকে হংকংয়ে একটা শহরে এসে একটা জাহাজের সন্ধান করতে থাকে, যেটার ছবি সে ম্যাপে পেয়েছিল। সে অনেক খোঁজাখুঁজির পর সেই জাহাজের খোঁজ পেয়ে যায়। মূলত এটিই ছিল একমাত্র জাহাজ যেটা ওই দ্বীপে লোক নিয়ে যায়। লারা সেখানে গিয়ে জানতে পারে ওই জাহাজের আসল নাবিক অনেক আগেই মারা গিয়েছে। বর্তমানে ওই জাহাজটি চালাচ্ছে সেই নাবিকের ছেলে লুসিয়ান। লারা তাকে ওই দ্বীপে নিয়ে যাওয়ার কথা বললে প্রথমে লুসিয়ান রাজি হচ্ছিল না, কিন্তু টাকার লোভ দেখাতেই লুসিয়ান লারার প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর তারা দুজন তাদের কাঙ্ক্ষিত গন্তব্য এময় দ্বীপের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যাত্রাপথে লারা তার বাবার গবেষণাপত্র আরো ভালোভাবে রিসার্চ করে জানতে পারে যে 20 নামের একটা অসাধু চক্র বা গ্রুপ রয়েছে, যারা অনেকদিন যাবৎ রানী হিমোকোকে খুঁজে পাওয়ার লক্ষ্যে কাজ করছে। অর্থাৎ ওই দ্বীপে পৌঁছানোর পরে লারার সামনে অনেক কঠিন পরিস্থিতি আসতে পারে, যেটা সে ভালো করেই বুঝতে পারছিল। রাতে শান্ত সমুদ্রের বুকে ভয়ঙ্কর ঝড় শুরু হয়ে যায়। ঝড়ের তীব্রতা এতটাই শক্তিশালী ছিল যে তারা কিছু বুঝে ওঠার আগে জাহাজের অবস্থা বেসামাল হয়ে যায়। আর কোনো উপায় না পেয়ে তারা প্রাণ বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়, কেননা ওই জাহাজটা পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে অনেকটাই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। লারা কোনো মতে সাঁতরে একটা দ্বীপের কিনারায় এসে পৌঁছায়। তখন কেউ একজন তার পিছন থেকে এসে মাথায় আঘাত করে, যার ফলে লারা সেখানে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে আসলে লারা তার সামনে ম্যাথিউস নামের একজন লোককে দেখতে পায়। সে 20 গ্রুপের একজন মেম্বার। অর্থাৎ লারা যে ভয়ের আশঙ্কা করছিল সেটাই সঠিক। এরা অনেক আগেই এই দ্বীপে রানী হিমোকোকে খুঁজে বের করার অভিযানে এসেছে। ম্যাথিউস লারাকে বলে রিচার্ড আজ থেকে প্রায় 15 বছর আগে এই দ্বীপে এসেছিল। তার উদ্দেশ্য আর আমাদের উদ্দেশ্য একই ছিল, আর সেটা হলো রানী হিমোকোকে খুঁজে বের করা। কিন্তু তোমার বাবা আমাদেরকে এই বিষয়ে সাহায্য করতে রাজি হচ্ছিল না, তাই আমি বাধ্য হয়ে একটা সময় তাকে মেরে ফেলি। কিন্তু আজ যেহেতু তোমার বাবার গবেষণার ডায়েরি আমি পেয়ে গেছি, তাই আশা করি রানী হিমোকো পর্যন্ত পৌঁছাতে আমার খুব বেশি পরিশ্রম করতে হবে না। লারাকে তারা না মেরে অন্য শ্রমিকদের মতো বন্দি বানিয়ে রাখে। লারা লক্ষ্য করে এখানে লুসিয়ানকেও তারা আটকে রেখেছে। অন্যদিকে লোকটি ওই ডায়েরি ফলো করতে করতে একটা পাহাড়ের কাছে চলে যায়, যেখানে 1000 বছর ধরে রানী বন্দি আছে। কিছুক্ষণ পরে লারা লুসিয়ানের সহায়তায় ওখান থেকে পালিয়ে যায়। ম্যাথিউসের লোকেরা তখন তাকে ধাওয়া করে। লারা দৌড়াতে দৌড়াতে একটা খাদের কিনারে এসে পৌঁছায়। ওই খাদটা পার হওয়ার সময় দুর্ভাগ্যজনকভাবে সে নিচে পড়ে যায়, তবে ঝর্ণার পানির জন্য সে কোনো মতে বেঁচে যায়। পানির তীব্র স্রোতের কারণে সে বেসামাল হয়ে সামনের দিকে যেতে থাকে। একটু দূরে গেলে সে আরো একটা খাদে পড়ে যাবে। ঠিক তখনই ওখানে থাকা একটা নষ্ট প্লেনের ডানা ধরে কোনো মতে বেঁচে যায়। এদিকে লুসিয়ানো সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে পালানোর সময় ধরা পড়ে যায়। লারা সেই প্লেনের ডানা ধরে উপরে ওঠে, কিন্তু সেটা এতটাই নর্মাল ছিল যে তার ভার বহন করতে পারছিল না। অনেক কষ্টে লারা সেই ধাপটাও অতিক্রম করে ফেলে, তবে প্লেনের মধ্যে একটা প্যারাশুট থাকার কারণে সে মোটামুটিভাবে বেঁচে যায়। তবে সে ঠিকঠাকভাবে ল্যান্ডিং করতে না পারায় অনেকটাই আহত হয়ে যায়। রাতে যখন লারার ঘুম ভাঙে তখন সে বুঝতে পারে তাকে কেউ ফলো করছে। ঠিক তখনই ম্যাথিউসের একজন সঙ্গী তার ওপর অ্যাটাক করে দেয়,
কিন্তু লারা যেহেতু একজন বক্সার ছিল তাই সে লারাকে আহত করতে পারে না, উল্টো লারাই সেই লোকটাকে মেরে ফেলে। এর মধ্যেই অন্য আরেকজন লোক লারার ওপর নজর রাখছিল। তখনই লোকটা সেখান থেকে পালিয়ে যায়। লারাও সেই লোকটার পিছনে পিছনে যেতে থাকে। লোকটা দৌড়াতে দৌড়াতে একটা গুহার মধ্যে আশ্রয় নেয়। লারা তাকে সেখানে দেখে ফেলে। লোকটা আর কেউ নয়, সে হলো রিচার্ড, অর্থাৎ লারার বাবা। আসলে লারার বাবা মারা যায়নি, ম্যাথিউস তাকে মিথ্যা কথা বলেছিল। এত বছর পর লারা তার বাবাকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। পরের দিন সকালে তারা ম্যাথিউসের দলকে আটকানোর জন্য পুরোদমে কাজ শুরু করে দেয়। অল্প কিছু সময়ের মধ্যে সে ম্যাথিউসের আস্তানায় চলে আসে। ওই সময় লারাদের সঙ্গে তাদের যুদ্ধ শুরু হয়ে যায় আর লুচিয়ান সহ বাকি সবাই মুক্ত হয়ে যায়। তারাও এবার লারাদের সঙ্গে একত্রিত হয়ে ম্যাথিউসের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। অন্যদিকে লারার বাবা অদ্ভুত একটা দরজার সামনে এসে দাঁড়ায়, যেখান দিয়ে পাহাড়ের ভেতরে যাওয়া যায়। এই দরজাটা একটা বিশেষ ধাঁধা দিয়ে লক করা রয়েছে, যেটা সমাধান করতে পারলেই দরজাটা খুলে যাবে। অন্যদিকে ম্যাথিউস পিছন থেকে এসে তাকে আঘাত করে আর তাকে জিম্মি করে লারাকে বলে, এই গেট খুলতে আমাকে সাহায্য করো। লারা তার বাবার এমন অবস্থা দেখে অনেক ঘাবড়ে যায় আর তার কথা মতো ওই ধাঁধা সলভ করতে রাজি হয়ে যায়। লারা কিছুক্ষণের মধ্যে ওই দরজা খুলে ফেলে। এরপর সবাই ওই পাহাড়ে একে একে প্রবেশ করে। ওই গুহার ভিতরে প্রতিটা পদে পদে ভয়ঙ্কর ফাঁদ পাতা রয়েছে, সেটা তারা কিছুক্ষণ পরেই বুঝতে পারবে। এরপর তারা এমন একটা জায়গা দেখতে পায় যেখানে অসংখ্য মানুষের কঙ্কাল পড়ে রয়েছে, অর্থাৎ রানীকে খুঁজতে পূর্বে আরো অনেকেই এখানে এসেছিল। তারা এখান থেকে জীবিত ফিরে যেতে পারেনি। তারা ওখানে থাকা একটা মইয়ের ওপর দিয়ে খাদ পার হয়ে চলে আসে। গুহার দেহালে রানী হিমোকো সম্পর্কে নানা ধরনের কথা উল্লেখ ছিল। তারা সামনের দিকে এগিয়ে যায় আর হঠাৎ করে আরো একটা মরণ ফাঁদের সম্মুখীন হয়। সেখানকার মেঝেটা একটু একটু করে ভেঙে নিচে পড়তে শুরু করে, অর্থাৎ তাদের হাতে সময় খুবই কম। তারা যেখানে আটকা পড়েছে সেখান থেকে বেঁচে ফিরতে হলে তাদের আরো কিছু ধাঁধা সমাধান করতে হবে, আর লারা বুদ্ধি করে সেটাই করে। এরপর লারা সেখানে গিয়ে রঙের সাহায্যে দরজা খুলতে সক্ষম হয়। এরপর তারা আরো কিছুটা এগিয়ে যায়। এরপর পৌঁছে যায় সেই কাঙ্ক্ষিত স্থানে, যেখানে রানী হিমোকোর কফিন রাখা ছিল। মূলত রানী হিমোকো অনেক আগেই মৃত্যুবরণ করেছিল আর তার লাশটাকে এখানে মমি বানিয়ে সংরক্ষণ করে রাখা হয়েছে। অর্থাৎ এতদিন যে লোক মুখে শোনা যেত রানীকে বন্দি করে রাখা হয়েছে, এটা আসলে ভুয়া। আসলে রানী হিমিকো অন্য সব মানুষের মতোই স্বাভাবিক ছিল, তার কোনো অলৌকিক ক্ষমতা ছিল না। ওই সময় রানীকে স্পর্শ করে ম্যাথিউজের একজন সহযোগী, আর সে মুহূর্তের মধ্যেই জম্বিতে পরিণত হয়ে যায়। এখান থেকে বোঝা যায় রানীর শরীরে এমন কিছু ভাইরাস ছিল যেটা কোনো মানুষের সংস্পর্শে আসলে সে জম্বিতে পরিণত হয়ে যেত। এজন্যই রানী পরিকল্পনা করেছিল যে যারা যারা এই ভাইরাসে আক্রান্ত তারা নিজেদের জীবন নিজেরাই বিলিয়ে দেবে, আর এরপর তাদের লাশগুলো এই পাহাড়ের মধ্যে সংরক্ষণ করে রাখা হবে, যাতে করে অন্যদের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে না যায়। আসলে রানীর উদ্দেশ্য মোটেও খারাপ ছিল না। তখন দেখা যায় ম্যাথিউস রানীর একটা আঙ্গুল কেটে নিয়ে তার কাছে রেখে দেয়। ওই সময় ম্যাথিউস বলে রানীর এই কাহিনী সে আগে থেকেই জানতো। এতদিন তারা রানীকে খুঁজছিল কারণ তার দেহ থেকে এই ভাইরাসটা নিয়ে সে একটা ভ্যাকসিন তৈরি করবে। এরপর তারা এই ভাইরাসটা সারা পৃথিবীতে ছড়িয়ে দেবে আর তাদের বানানো ভ্যাকসিনটা চড়া দামে বিক্রি করতে পারবে। অর্থাৎ এটাই ছিল 20 গ্রুপের আসল উদ্দেশ্য। এটা তো আর হতে দেওয়া যায় না, এতে করে সারা পৃথিবীর মানুষ হুমকির মুখে পড়ে যাবে। তাই রিচার্ড ম্যাথিউসকে আটকানোর চেষ্টা করে। ওই সময় রিচার্ড নিজেও সেই ভাইরাসে আক্রান্ত হয়ে যায়, কারণ সে ম্যাথিউসের সেই সঙ্গীকে ধরেছিল। রিচার্ড ভাবে যে এই পুরো পাহাড় এবং রানীর সমাধি বোমা মেরে ব্লাস্ট করে উড়িয়ে দেবে, যাতে করে আর কেউ কোনোদিন রানীর দেহ খারাপ কাজে ব্যবহার করতে না পারে। অন্যদিকে লারা ম্যাথিউসকে পরাজিত করে ওই কঙ্কালের মধ্যে ফেলে দেয়। এদিকে সময় মতো বোমাটি বিস্ফোরণ হয়ে যায়, চারদিকে তছনছ হতে শুরু করে। বিস্ফোরণের কারণে সমাধির কফিনগুলো ভেঙে চুরমার হয়ে যায়। সেখান থেকে বের হওয়ার জন্য লারার হাতে সময় খুবই কম। বাইরে তার সহযোগীরা তার জন্য অপেক্ষা করছিল। অতঃপর অনেক কষ্টে লারা সেখান থেকে বেরিয়ে আসে। অন্যদিকে 20 গ্রুপের একটি হেলিকপ্টার ঘটনাস্থলে চলে আসে। লারা এবং তার সঙ্গীরা ওই হেলিকপ্টারে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। লন্ডনে ফিরে আসার পর লারা তার বাবার সকল সম্পত্তি নিজের নামে করে নেয়। কোম্পানিগুলো শেয়ার লিস্ট দেখার সময় একটা লেখা তার চোখে পড়ে যায়। এখানে এমন একটা কোম্পানির নাম ছিল যার কাজ ছিল সুপার ন্যাচারাল পাওয়ার সম্পর্কে খোঁজ খবর নেওয়া, মূলত পুরো পৃথিবীকে অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা। আর এই কোম্পানির মালিক ছিল অ্যানা নামে সেই মহিলা, যে তার বাবার বিজনেস পার্টনার ছিল।
অর্থাৎ এই মহিলা প্রথম থেকেই তাকে ব্যস্ত রেখে নিজের স্বার্থ হাসিল করেছে। এরপর লারা প্রতিজ্ঞা করে সে ওই মহিলার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েই ছাড়বে, যাতে করে তাদের অসৎ উদ্দেশ্য কোনোভাবে সফল না হয়। এর মধ্যে দিয়ে সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন ছিল ভিডিওটি কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।